দিল্লির আকাশ তখন ধুলোয় ঢাকা, গুমোট এক পরিবেশ। অজিত দোভাল ধীর পায়ে তার ব্যক্তিগত অফিসের জানালার কাছে গিয়ে দাঁড়ালেন। হাতে ধরা ছোট্ট রিমোটের বোতামে চাপ দিতেই বিশাল স্ক্রিনে ফুটে উঠল একটি লাইভ স্যাটেলাইট ফিড। একটি সামরিক হেলিকপ্টার বাংলাদেশের আকাশ সীমা অতিক্রম করছে। তার ভেতরে যিনি বসে আছেন সেই চেহারাটা স্পষ্টই দেখা যাচ্ছে, শেখ হাসিনা। দোভালের ঠোঁটের কোণে এক অসন্তুষ্টির ছাপ ফুটে উঠল। এমনটি হওয়ার কথা ছিল না। বাংলাদেশের ক্ষমতা ধরে রাখতে এতদিন তিনি হাসিনাকে পেছন থেকে পরামর্শ দিয়ে এসেছেন, ষড়যন্ত্রের নকশা এঁকেছেন। কিন্তু 5 আগস্ট যা ঘটল সেটার জন্য তিনি মোটেও প্রস্তুত ছিলেন না। তাই বলে তিনি কখনো বসে থাকেন না। দোভাল জানেন, একটি গেম শেষ হলে নতুন আরেকটা গেম শুরু করতে হয়। এখন সময় বাংলাদেশের বিপক্ষে পরবর্তী ষড়যন্ত্রের। ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ডান হাত হিসেবে পরিচিত। দিল্লির ক্ষমতার কেন্দ্রবিন্দুতে বসে তিনি শুধু ভারতের স্বার্থ রক্ষা করেন না, বরং প্রতিবেশী দেশগুলোর রাজনীতিকেও নিয়ন্ত্রণের চেষ্টা করেন। কথিত আছে যে শ্রীলঙ্কার রাজনৈতিক পালাবদল হোক, নেপালে চীনা প্রভাব কমানো হোক, কিংবা পাকিস্তানে অভ্যন্তরীণ অস্থিরতা তৈরি করা, এইসব কৌশলের মূলে থাকেন দোভাল। তবে বাংলাদেশের ক্ষেত্রে তার ভূমিকা আরও গভীর ও স্পষ্ট। শেখ হাসিনার সরকারকে ক্ষমতায় টিকিয়ে রাখা, রাজনৈতিক বিরোধীদের দমন করা, সামরিক বাহিনীর মধ্যে বিভাজন সৃষ্টি করা, এসব পরিকল্পনার প্রতিটিতেই দোভালের নাম উঠে আসে। ভারতের শাসক গোষ্ঠীর কাছে তিনি জাতীয় বীর, কিন্তু বাংলাদেশের মতো প্রতিবেশী দেশগুলোর কাছে তিনি একজন ষড়যন্ত্রের মাস্টার মাইন্ড। অজিত দোভাল শুধু একজন গোয়েন্দা নন, বরং একজন নিখুঁত স্ট্র্যাটেজিস্ট। তিনি ভারতের নীতির কেন্দ্রবিন্দুতে দাঁড়িয়ে পুরো দক্ষিণ এশিয়াকে নিয়ন্ত্রণ করতে চান। খোরধার মস্তিষ্কের ভারতীয়র বাংলাদেশ বিরোধী নানান পরিকল্পনার কথা আলোচনা করেন বিশ্লেষকেরা। তাদের আলোচনায় অজিত দোভালের 4টা কৌশল মুখ্য। যদি শেখ হাসিনাকে সরাসরি ক্ষমতায় ফেরানো সম্ভব না হয়, তাহলে তাকে এমন একটা চরিত্র বানাতে হবে যাকে ছাড়া বাংলাদেশ চলবে না। এই ধারণা মানুষের মধ্যে ঢুকিয়ে দিতে হবে। দোভাল ঠিক করলেন, মিডিয়ার মাধ্যমে এমন বার্তা ছড়ানো হবে যে হাসিনার পতনের পর বাংলাদেশ নাকি আরও বেশি অনিশ্চিত হয়ে পড়েছে। বিদেশি পত্রপত্রিকা, আন্তর্জাতিক কূটনীতিকরা একযোগে বলা শুরু করবে, হাসিনার পতনের পর বাংলাদেশে স্থিতিশীলতা নেই, বিনিয়োগ বন্ধ, সামরিক শাসন আসতে পারে। এর মাধ্যমে আন্তর্জাতিক মহলে বাংলাদেশকে অস্থির রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত করতে হবে। বাংলাদেশের গার্মেন্টস খাত, বিদ্যুৎ, ওষুধ, টেলিকম সবখানেই ভারতীয় কোম্পানির আধিপত্য রয়েছে। দোভালের পরামর্শে এই কোম্পানিগুলো হুট করে বিনিয়োগ কমিয়ে দেবে, যেন বাংলাদেশ অর্থনৈতিক সংকটে পড়ে। টাকা সংকট তৈরি হলে বেকারত্ব বাড়বে, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে। তখন জনগণের মধ্যে অসন্তোষ ছড়িয়ে দেওয়া হবে। এতে নতুন সরকারকে কোণঠাসা করা সহজ হবে। বাংলাদেশে সংখ্যালঘু ইস্যু বরাবরই স্পর্শকাতর। দোভালের পুরনো স্ট্র্যাটেজি হল ধর্মীয় দাঙ্গা বাঁধিয়ে রাজনৈতিক সংকট তৈরি করা। তিনি তার এজেন্টদের কাজে লাগিয়ে ফেসবুক, ইউটিউবে গুজব ছড়াবেন, যাতে সাধারণ মানুষের মধ্যে বিভ্রান্তি তৈরি হয়। ছোটখাটো দাঙ্গা বাঁধিয়ে পরিস্থিতি এমন করা হবে যে বিশ্ব মিডিয়া বলতে বাধ্য হবে বাংলাদেশে এখন সাম্প্রদায়িক উত্তেজনা ভয়ঙ্কর রূপ নিয়েছে। এই সুযোগে আন্তর্জাতিক চাপ সৃষ্টি করা হবে যাতে বাংলাদেশ আরও দুর্বল হয়। দোভালের পরিকল্পনা শুধু শেখ হাসিনার জন্য নয়, তার লক্ষ্য আরও গভীর। এখন যেহেতু হাসিনা সরাসরি ফেরার সুযোগ পাচ্ছেন না, তাই অন্যান্য বিরোধী দল ও রাজনীতিবিদদের ব্যবহার করা হতে পারে। ইনক্লুসিভ ইলেকশনের নামে প্রথমে নিরপেক্ষ ভাবমূর্তি নেওয়া হবে, যেন জনগণ বিভ্রান্ত হয়। পরে ধীরে ধীরে হাসিনাকে ফের ক্ষমতার কেন্দ্রে আনার চেষ্টা করা হবে। শেখ হাসিনা দিল্লিতে পৌঁছানোর পরই ভারতীয় গোয়েন্দা সংস্থার গোপন এক নিরাপত্তা কেন্দ্রে নিয়ে যাওয়া হয় তাকে। সেখানেই দেখা হয় অজিত দোভালের সঙ্গে। বৈঠকের বিস্তারিত জানা যায় না, তবে বিভিন্ন আন্তর্জাতিক বিশ্লেষক ও কূটনৈতিক সূত্রে জানা যায় এই বৈঠকে বাংলাদেশে অস্থিরতা সৃষ্টির পরিকল্পনা তৈরি হয়। মূলত দোভালের সঙ্গে পরামর্শে শেখ হাসিনা বাংলাদেশে বসেই নয়, দিল্লি থেকে হুমকি ধামকি দেওয়া অব্যাহত রাখছেন। অনেকেই মনে করেন নরেন্দ্র মোদী যতটা না বাংলাদেশের জন্য হুমকি, তার চেয়ে অনেক বেশি ভয়ঙ্কর দোভাল।
কারণ মোদি যেখানে কেবল কূটনৈতিক দিক দিয়ে বাংলাদেশকে ভারতের প্রভাবালয়ে রাখতে চান, সেখানে দোভাল সরাসরি বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতিতে হস্তক্ষেপ করেন। শেখ হাসিনার সরকারকে ক্ষমতায় রাখার জন্য তিনি বিভিন্ন ষড়যন্ত্রমূলক কৌশল অবলম্বন করেছেন, যাতে বাংলাদেশ কখনোই স্বাধীনভাবে সিদ্ধান্ত নিতে না পারে। দোভালের হাত ধরেই বাংলাদেশের রাজনৈতিক অস্থিরতা তৈরি হয়, সরকার বিরোধী আন্দোলন কঠোর হাতে দমন করা হয় এবং সামরিক বাহিনীকে দুর্বল করা হয়। বাংলাদেশের রাজনীতিতে ভারতীয় প্রভাব দীর্ঘদিন ধরেই ছিল, তবে দোভালের সময়ে তা এক নতুন উচ্চতায় পৌঁছেছে। ঢাকার এক নির্জন গলিতে ছায়া নড়ে ওঠে। কোনো এক অদৃশ্য দৃষ্টি বাংলাদেশের ভবিষ্যৎ নিয়ে হিসাব কষছে। হয়তো এটি দোভালের নজর, অথবা তার ছড়িয়ে দেওয়া নেটওয়ার্কের কোনো অংশ। বাংলাদেশের জন্য দোভাল একজন হুমকি, নাকি কেবল একজন চতুর প্রতিপক্ষ? ছায়া রাজনীতিতেও একটি অতিমানবীয় চরিত্র। তাকে থামানো যাবে কি, নাকি তিনি আরও গভীর ষড়যন্ত্রের নীল নকশা আঁকবেন? সময়ই বলে দেবে। বাংলাদেশের বিপক্ষে ষড়যন্ত্রের মাস্টার মাইন্ড দোভালের পরবর্তী চাল কি হবে।